বিনামূল্যে চাল সরবরাহের কথা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তা আমাদের রাজ্যে 5,96,000 পরিবারে 86,800 মেট্রিক টন চাল বিনামূল্যে রেশন শপের মাধ্যমে দেওয়া হচ্ছে। মে মাস থেকে তার দেওয়ার কাজ শুরু হয়েছে এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের ভর্তুকি বাবদ আমাদের রাজ্যকে 365 কোটি টাকা ভর্তুকি প্রদান করেছেন। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই এই রাজ্যবাসীর পক্ষ থেকে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যার ফলে আমাদের রাজ্যের যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ রয়েছেন তারা এই ফ্রি চালের আওতায় এসেছেন এবং তারা সেই ফ্রি চাল রেশন থেকে তুলছেন। রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই রাজ্যে আরও 408টি নতুন রেশন শপ খোলার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে আরও 816 জন বেকারের কর্মসংস্থান হবে এবং মানুষের ঘরে রেশন পৌঁছে যাবে। অনেক সুবিধা হবে মানুষের নতুন রেশন শপ খোলার ফলে। প্রত্যন্ত এলাকাতেও দূরবর্তী স্থান থেকে যাদেরকে রেশন আনতে হয় তারা সেই সুবিধার সুযোগ গ্রহণ করবে। তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে নতুন করে আরও 408টি রেশন শপ খোলার। আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, যারা 60-এর ঊর্ধ্বে বয়স রয়েছে, যারা পরিবারের একজন বা দুইজন কর্মকর্তা যারা রয়েছে, তাদেরকে এরকম 39,000 পরিবার আমরা চিহ্নিতকরণ করেছি এবং তাদেরকে যাতে রেশনে না আসতে হয়, তাদের বাড়িতে রেশন যাতে পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা এসএইচজি গ্রুপ এবং কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে তাদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবং এই পরিবারগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই এবং খুব সহসাই তা বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করছি। আপনারা জানেন যে রাজ্যে আমরা 2019 সাল থেকে রেশন শপে ডাল দেওয়ার কাজ শুরু করেছিলাম। কেন্দ্রীয় সরকারের যে সংস্থা নাফেড, সেই নাফেড থেকে আমরা ভর্তুকি মূল্যে 2019 সালে 40 টাকা কেজি ডাল 1 বছর রেশন শপে দেওয়া হয়েছিল এবং 2020 সালে 45 টাকা করে ডাল সমস্ত প্রকার রেশনভোগীদের, এপিএল বিপিএল সমস্ত প্রকার 37 লক্ষ জনগণকে আমরা দিয়েছি। ইদানিংকালে প্রায় 6 মাস যাবৎ রেশন শপে ডাল সরবরাহ বন্ধ রয়েছে। ইদানিংকালে আমরা নতুন করে টেন্ডার করেছি আবার যাতে রেশন শপে ডাল দেওয়া যায়। এটা নাফেডের মাধ্যমে নয়, আমরা ওপেন টেন্ডার করেছি। তো টেন্ডারের রেট এসেছে 80 টাকা 51 পয়সা। তো আমরা আশা করছি যারা এপিএল রেশন ভোক্তা রয়েছেন তাদেরকে 84 টাকা দরে ডাল দেওয়া সম্ভব হবে এবং যারা এনএফএসএ গ্রুপে রয়েছেন 5,96,000 পরিবার, তাদেরকে 59 টাকা দরে ডাল রেশন শপে দেওয়া যাবে। তাদেরকে 25 টাকা ভর্তুকি মূল্যে আমরা ডাল সরবরাহ করব এবং এই ডাল সরবরাহের কাজ আগামী আগস্ট মাস থেকে শুরু করা যাবে বলে আশা প্রকাশ করছি। রাজ্যের পিডিএস ভোক্তাদের ব্যবহৃত যে রেশন কার্ডগুলি 2010 সালে কাজ শুরু হয়েছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডিজিটাল রেশন কার্ড প্রদানের কাজ আমরা শুরু করব। স্মার্ট কার্ডের মাধ্যমে রাজ্যের রেশন সামগ্রী সরবরাহ করা হবে। তো পুরানো রেশন কার্ড আর থাকবে না, স্মার্ট কার্ড হবে। এই স্মার্ট কার্ডের জন্য আমরা রাজ্যের সমস্ত নাগরিকদের কাছে আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে তাদের
পারিবারিক নথি এবং তাদের যে রেশন কার্ড সম্পর্কিত পারিবারিক তথ্য তাদের রেশন শপগুলিতে সরবরাহ করার জন্য। এর ফলে স্মার্ট কার্ড দেওয়ার কাজ ত্বরান্বিত হবে এবং খুব সহজে আমরা সেই কাজটা করতে পারব বলে আশা প্রকাশ করছি। আমাদের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর 8 মাসের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু করেছিলাম এফসিআইয়ের মাধ্যমে, এবং এই বৎসরও 20,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। 18 টাকা 68 পয়সা মূল্যে ধান ক্রয় করা হচ্ছে বর্তমানে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী মরশুমে এই ধানের মূল্য 19 টাকা 40 পয়সা করা হবে, যার ফলে এই রাজ্যে ধানের মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা 12,278 মেট্রিক টন ধান রাজ্যের 7,126 জন কৃষকের কাছ থেকে সংগ্রহ করেছি। আগামী 20 তারিখ পর্যন্ত এই কাজ চলবে। তো আমরা আশা করছি প্রায় 14,000 মেট্রিক টন ধান ক্রয় করা সম্ভব হবে। তো এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এর ফলে রাজ্যের কৃষকরা উপকৃত হয়েছে। আরেকটা কথা বলতে চাই যে করোনাকালীন পরিস্থিতি গত বছরও হয়েছে, এবছরও হয়েছে, আগামী দিনেও হতে পারে। এখনও রাজ্যে প্রতিদিন 400-500 লোক করোনা আক্রান্ত হচ্ছে। এর মধ্যে বাজারগুলিকে নিয়ন্ত্রণ করা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। ত্রিপুরার ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দপ্তর, আমাদের লিগ্যাল মেট্রোলজি এবং আমাদের সদর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা টাস্ক ফোর্স গঠন করেছি এবং যেটা প্রতিনিয়ত বাজারগুলি পরিদর্শন করছে, যার ফলে এই করোনাকালীন পরিস্থিতিতেও রাজ্যে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া হয়নি। আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি, যার জন্য আলু, পেঁয়াজ সহ অত্যাবশ্যকীয় যে সকল পণ্য রয়েছে সেগুলির দাম বাজারে স্বাভাবিক রয়েছে। এটা রাজ্য সরকারের একটা বড় সফলতা বলে আমি মনে করি এবং ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দপ্তরের একটা সফলতা বলে আমরা মনে করি। তো আজকে এগুলি আপনাদের এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার লক্ষ্যে আমরা প্রেস কনফারেন্স করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন। তেলের দামটা এত বেশি কেন? তেলের দাম, রান্নার তেল যেটা, সরিষার তেল এটা যেখানে উৎপন্ন হয়, বিশেষ করে আমাদের রাজ্যে যে সরিষার তেল আসে সেটা রাজস্থান থেকে আসে। তো উৎসস্থলে তার দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের এখানে তেলের দামটা বেশি রয়েছে। এটা এরকম না যে শুধু ত্রিপুরা রাজ্যে দাম বেশি, ওয়েস্ট বেঙ্গলে কম, দিল্লিতে কম, হরিয়ানাতে কম, সেরকম নয়। সারা ভারতবর্ষের তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমাদের রাজ্যে বৃদ্ধি পেয়েছে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বলছেন ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ড ভারতে অন্য কোথাও আছে কিনা বা আমাদের রাজ্যে কি প্রথম এটা চালু হবে? ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এটা এখনও চালু হয়নি। আমাদের রাজ্যে নতুন করে এটা চালু হতে যাচ্ছে এবং সিভিল সাপ্লাইজ দপ্তরের সমস্ত কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাই। আমরা পোর্টেবিলিটি সিস্টেম ত্রিপুরা রাজ্যে প্রথম চালু হয়েছে এবং ভারতবর্ষের প্রথম 3টা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য রয়েছে। স্যার, আপনারা অনেক সময় শোনা যায় যে ভুয়া রেশন কার্ড আপনারা এর আগেও বাদ দিয়েছেন। তাতে কি মনে হয় যে ভুয়া রেশন কার্ড আইডেন্টিফাই করতে সুবিধা হবে এবং কারাপশন আরও কমবে বলে? দেখুন, আমরা সরকারে আসার পর ইপোজ মেশিন যখন আমরা চালু করলাম তখন 62,000 ভুয়া রেশন কার্ড উদ্ধার হয়েছে রাজ্যে।
যার মধ্যে 2,81,000 মানুষের নাম নথিভুক্ত ছিল এবং এই 2,81,000 মানুষ ভুয়ো মানুষ প্রতি মাসে রেশন শপ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতেন এবং তার ফলে প্রায় 5 কোটি টাকা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের লোকসান হতো। সেটা আমরা আটকাতে সমর্থ হয়েছি এবং বর্তমানে এরকম ভুয়া রেশন কার্ড আর নেই। তো আমরা ভবিষ্যতেও আমাদের গণবন্টন ব্যবস্থা সুস্থ এবং স্বাভাবিক রাখতে এবং ত্রুটিমুক্ত রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। সেই জন্য ডিজিটাল রেশন কার্ডের কথা বলা হচ্ছে। আচ্ছা, বাজারগুলিতে পাইকারি মূল্যের সাথে খুচরো মূল্যের তফাৎটা এত বেশি কেন? দেখুন, আমরা মূলত ফলো করি মহারাজগঞ্জ বাজার, যেখান থেকে সারা রাজ্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। তো সেই জায়গার সাথে মফস্বলের ডিফারেন্স তো কিছু থাকেই, ক্যারিং সমস্যা রয়েছে। তো আমি এটাও লক্ষ্য করেছি যে মহারাজগঞ্জ বাজার লেকচুমনি বাজারের মধ্যে আলু পেঁয়াজের দামের মধ্যে তফাৎ রয়েছে। এটা পাইকারি এবং খুচরা মূল্যের মধ্যে বেশ কিছুটা তফাৎ, আপনি যে কথাটা বলছেন সেটা সত্য। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে অভিযান করেছি, বিভিন্ন কারণ তারা দেখায় থাকবো না বলে আমি মনে করি। দেখুন, ডাইন হ্যান্ড এসে আমাদের দপ্তরে যারা চাকরি হয়েছে নতুন করে আমরা বন্টনের জন্য। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ ফুড ডিপার্টমেন্টের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ রেভিনিউ ডিপার্টমেন্টের ব্যাপার। রেভিনিউ ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অর্থ সংগ্রহ হয়। ফুড ডিপার্টমেন্টের আন্ডারে যে রেশন শপগুলি রয়েছে সেই রেশন শপগুলির মাধ্যমে এই জিনিসগুলি বন্টন হয়েছে। এটা ফুড ডিপার্টমেন্ট এই দ্রব্যগুলি ক্রয়ও করেনি, বিক্রিও করেনি। তো এটা শুধু আমাদের রেশন শপগুলিকে ব্যবহার করা হয়েছে। স্বশাসিত একটা সংস্থা। তো আমাদের ডিপার্টমেন্টের কাজ যেগুলি হচ্ছে, যেমন আমবাসাতে 200 আবাস বিশিষ্ট ইয়থ হোস্টেল হচ্ছে। উদয়পুরের চন্দ্রপুরে সিনথেটিক টার্ফ ফুটবলের কাজ পুরো সম্পূর্ণ হয়েছে, উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পানিসাগরে হোস্টেল কাজ চলছে। এছাড়া খোয়াইতে নতুন করে সিনথেটিক টার্ফ ফুটবলের কাজ হাতে নেওয়া হবে বর্ষার সিজন গেলেই। তো আমাদের দপ্তরের এরকম কোনো অভিযোগ নেই। কিছু কিছু অভিযোগ যেগুলো আপনি বলছেন এটা টিসিএর ক্ষেত্রে রয়েছে। তো টিসিএ আমাদের ক্রীড়া দপ্তরের মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণ আলাদা স্বশাসিত সংস্থা, এটা তারা দেখে। স্পোর্টস স্কুলে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ইদানিংকালে তো স্কুল বন্ধ রয়েছে, স্কুল খুললে ভর্তি করা শুরু করা হবে। সোয়াবিন কাজ দেওয়া শুরু করবে না, সোয়াবিন আশা করি আমার ডিরেক্টর সাহেবের সাথে রয়েছেন, খুব সহজেই কাজটা হবে। সোয়াবিন দেওয়ার কাজ, ডালের কাজটা আমরা শুরু করি, তারপর সোয়াবিন দেওয়া হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি যে রোধটা, এই রোধ করার জন্য যে আপনাদের অভিযান, সেই অভিযানটা তো কন্টিনিউ জারি থাকে। এটা কন্টিনিউ জারি আছে এবং আপনারা জানেন যে আলু পেঁয়াজ হাতের নাগালে রয়েছে, একমাত্র সরষের তেল বাদ দিলে বাদ বাকি দ্রব্য ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে মানুষের। শহরের বাজারগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে, ডিফারেন্সটা কেন থাকে? ডিফারেন্সটা মহারাজগঞ্জ বাজারে নেই, যেমন লেকচুমনি বাজার, জিবি বাজার, মরচুমনি বাজার, এই সকল বাজার পরিলক্ষণ করলে দেখা যায় যে আলুর দাম যদি মহারাজগঞ্জে 22 টাকা হয় তো সেখানে 30 টাকা দেখা যায়। এটা একটু ডিফার করে। যারা খুচরা যারা